প্রধান উপদেষ্টার বিজয় দিবসের ভাষণই ছিল নির্বাচনের ইঙ্গিত। সেটি আজ স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানালেন 2026 সালের 30 জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি রাজনৈতিক দলগুলো নির্বাচনী রোডম্যাপের দাবি জানিয়ে আসছিল। এবার কি রাজনৈতিক অঙ্গনে নির্বাচন কেন্দ্রিক ধোঁয়াশা কাটবে? সেই সঙ্গে আমরা যেমনটি জানি, পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করেছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে 13 বছর পর ফিরতে যাচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরছে গণভোটও। মোটা দাগে এই বিষয়গুলো আজ আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফার্নেস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। 2026 নির্বাচন, নতুন প্রতিজ্ঞা, নতুন প্রত্যাশা, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। আজকের আলোচনা আমার মুখোমুখি হয়েছেন আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে প্রধান উপদেষ্টা বিজয় দিবসের ভাষণে নির্বাচনের একটা সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন, যেটি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিএনপির সংশয় কি এবার কাটবে? আপনাকে ধন্যবাদ এবং যারা এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ। দেখেন, এখানে বিএনপির সংশয়ের কোনো বিষয় না। যেমনিভাবে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল জোর করে, তখনও কিন্তু আমরা বলছি যে সমস্যাটা বিএনপির না, সমস্যাটা রাষ্ট্রের, যেটা আজকে রাষ্ট্র ফিল করছে। ঠিক তেমনিভাবে যে আমরা যে কথাগুলো বলতাম সেটা রাষ্ট্রের জন্য, যে যদি একটা নির্বাচন দেরি হয়, নির্বাচনী ব্যবস্থাটা যদি না আসে, তাহলে আজকের ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি বেশি দিন এভাবে ক্ষমতা থাকে, তাহলে ষড়যন্ত্রটা বেশিভাবে পেয়ে বসবে এবং যে কোনো ষড়যন্ত্র তারা কার্যকর হয়ে গেলে সেটা দেশের জন্য ক্ষতি হবে। সেটা বিএনপির মানে কোনো বিষয় ছিল না, যেটা রাষ্ট্রের আমি বলবো। তা আমরা ওই কারণেই বলতেছি যে একটা রোড ম্যাপ দেওয়ার জন্য আজকে স্বাভাবিকভাবে তারা সেটা একটা টাইম ফ্রেম দিয়েছে এবং সেই টাইম ফ্রেমের অনুযায়ী তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, সেটাই আমরা আশা করি। যেমনটি বলা হয়েছে, জাতীয় ঐক্যমত্যে সংস্কারের বিষয়গুলো তৈরি হয়ে গেলে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন জানিয়ে দিতে পারবে। না, সেটা তো অবশ্যই। আজকে যেমন একটা দিল, এটা যদি আরো আগেই দিয়ে দিত এবং এর মধ্যে দিয়ে কতগুলো কাজ, যখন হবে কি আপনার একটা ট্রেনের লাস্ট স্টপেজে আপনি পৌঁছবেন, তখন আগে থেকে তো আপনি সব ব্যবস্থা করে যে আর একটা স্টেশন আছে, আমি ব্যবস্থা গ্রহণ করি। অর্থাৎ একটা টার্গেট ফিক্স আপ থাকলে তখন কিন্তু আপনার প্ল্যানিংটা ঠিক মতো হতে পারে। এই কারণে আমরা বারবার বলে আসছিলাম। এখন সরকার একটা টার্গেট ফিক্স করছে, এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, আলোচনা করে এই মুহূর্তে তারা ইন্টেরিয়ার এই পিরিয়ডটাতে তারা কি কি করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আপনাদের কি এমন কোনো আশঙ্কা ছিল যে কোনো পক্ষ আসলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে? না, এটা তো ছিলই, অবশ্যই ছিল। এবং অনেকে তো বলছো যে নির্বাচনের জন্যই কি আর আসছে। নির্বাচনের জন্যই তো তারা আসছে, কারণ দীর্ঘ 15 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। এটা নির্বাচিত সরকার ছিল না, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার ছিল। সেই কারণে তারা যা ইচ্ছা তাই করেছে। তো কাজে আরেকটা যদি মানে জনগণের ম্যান্ডেটবিহীন সরকার থাকে, তাহলে তো তারা যে কোনো কিছু করতে পারবে, বা একটা ষড়যন্ত্র এর মধ্যে থাকবে। যে ষড়যন্ত্রগুলো আমরা দেখেছি, যে পতিত সরকারের প্রধান আজকে সীমান্তের উপরে বসে আজকে বিভিন্ন উচ্চবাচ্য কথা বলতেছে এবং তাদের লোকজন এখনো বিভিন্ন জায়গায় বসে থেকে সেটাকে কার্যকর করার জন্য সহযোগিতা করতেছে। এবং সেই কারণেই আমরা নির্বাচনটা চাচ্ছি, যে নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার আসবে, জনগণের ম্যান্ডেট থাকবে, তখন সে তার কথা বলতে পারবে, কাজও করতে পারবে। তখন কি পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র থেমে যাবে? ষড়যন্ত্র তখন ইচ্ছা করলেই, এখন যে সুযোগটা পাবে সে, কারণ ধরুন আজকে প্রশাসন বলি, আজকে সব জায়গাতে বলি, এখন পর্যন্ত পতিত স্বৈরাচারের যারা ছিল দোসররা, এখনো তো বিভিন্ন জায়গায় তারা দিব্যি বহাল তবিয়তে আছে। কাজেই পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করার এখন যে সুযোগটা পাচ্ছে, সে সময় সুযোগটা কমে আসবে। আগামী নির্বাচনে প্রতিপক্ষ নিয়ে এমনটি ভাবা যাবে না, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে নির্বাচন হবে অনেক কঠিন, এমনটি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামনের নির্বাচনে বিএনপির সামনে আসলে মূল চ্যালেঞ্জগুলো কি? শোনেন, মূল চ্যালেঞ্জটা যে আজকের পতিত স্বৈরাচার রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সকল প্রতিষ্ঠানগুলো। তো সেই কারণেই আজকে স্বাভাবিকভাবে আজকে সেগুলোকে রিভিল করা এবং নির্বাচনের মধ্যে দিয়ে আজকে যে ধরনের ষড়যন্ত্রগুলো আগেও ছিল, যেটা আমরা এবারও দেখতে পেলাম,
যে এই সরকার আসার পরও অর্থাৎ বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেই ধরনের চিন্তা যেরকম আগেও ছিল পতিত স্বৈরাচারের, এখনো কারো কারো মধ্যে সেই ধরনের একটা চিন্তা ভাবনা কাজ করতেছে। আরো বলেছেন যে বিএনপির ভেতরে ষড়যন্ত্রকারীদের এজেন্ট ঢুকে গেছে। এজেন্ট কারা? আমি শুনি নাই আসলে উনি কি বলছেন। এটা হলো সরি, এতে তো এজেন্ট মানে কি, আর যদি কোথাও তো হতেই পারে, ধরুন আমরা একটা যে কোনো কর্মসূচি দিলে সেই কর্মসূচির মধ্যে যেমন আমরা চেষ্টা করতেছি না, দলের মধ্যে তো নির্দেশও দেওয়া হয়েছে যে স্বাভাবিকভাবে যাতে পতিত স্বৈরাচারের পক্ষের লোকজন যাতে কোনোভাবেই আমাদের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে। অনুপ্রবেশ করলে তারা হয়তো সেখানে ক্ষতির চেষ্টা করতেই পারে। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করেছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে 13 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে যাচ্ছে। বিএনপি এই বিষয়টিকে কিভাবে দেখছে? বিষয়টা এটাই দেখবো যে আসলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে বাতিল করলো, তার যে মূল যে অনুঘটক যে খায়রুল হক, আমরা বারবার বলতেছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই খায়রুল হককে কোনো আইনের আওতায় আনা হয় নাই। আজকে একটা ব্যক্তি রাষ্ট্রের এইরকম একটা বিচার বিভাগের সর্বোচ্চ স্থানে থাকার পরে সে জাতীয় একটা বিশ্বাসঘাতকতার কাজ করলো, এবং যার সেই ওই অ্যাকশনের কারণে আমরা দেখলাম যে অনেক যে আজকে যে জীবন যে চলে গেল, এর দায়টাকে, এই দায়টা যেমনি শেখ হাসিনা নেবে, এই দায়টা পুরোপুরিভাবে খায়রুল হককে নিতে হবে। এবং এই দেশে যতগুলো ক্ষতি হয়েছে তার জন্য তো শুধুমাত্র সে তার একটু বেনিফিট নেওয়ার জন্য। সেই সঙ্গে আমরা জানি যে গণভোটও ফিরতে যাচ্ছে, সেই বিষয়ে আমরা আলোচনা করতে চাই একটা বিরতির পর। দর্শক, বিরতিতে যাচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল সালাম, যে আলোচনায় আমরা ছিলাম, গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের বিধানও যুক্ত হতে যাচ্ছে, এই বিষয়টিকে বিএনপি কিভাবে দেখছে? অর্থাৎ জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে যে কোনো পরিবর্তন তো মানে খারাপ কিছু হতে পারে না। এখন সেটা হলো যে দেখেন, আইনটা তো বড় কথা না, আইন তো আগেও ছিল, কিন্তু আইন যদি আমি না মানি, অর্থাৎ আইন আমি বানাচ্ছি আমি মানি না। পতিত স্বৈরাচার তো কোনো সংবিধানই মানেন নাই, তারা সংবিধানে পরিবর্তন করছেন, তারা কেয়ারটেকার সরকার প্রথা বাতিল করছেন, কিন্তু তারপরেও যে নির্বাচনটা সেটাও যেভাবে করা দরকার সেটাও তো তারা করেন নাই। অর্থাৎ আইন, অনেক দেশ আছে যেখানে মনে করেন ইউকে তো সংবিধান না, লিখিত কোনো সংবিধান নাই, কিন্তু তারপর তো সেই দেশটা অনেক দেশের চেয়ে ভালো চলতেছে। এখানে বিষয় হলো যে মন মানসিকতার ব্যাপার। নিজের যে আজকে টোটাল রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছেন একটা ব্যক্তির সাথে কিছু ব্যক্তি মিলিত হয়ে সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। কাজে এদেরকে এক্সাম্পলারি পানিশমেন্টের জায়গায় আনতে হবে, যাতে ভবিষ্যতে যেরকম পতিত স্বৈরাচার বলতো সেনাবাহিনীর দিকে দৃষ্টি দিয়ে বা আঙ্গুল তুলে বলতো, খবরদার যদি অবৈধভাবে ক্ষমতা দখল করার চিন্তা করেন তাহলে কিন্তু ফাঁসি। তো উনি যে অবৈধ ক্ষমতা দখল করে রাখলেন বা উনি যে সংবিধানই মানলেন না, তাহলে ওনার কি হবে? অর্থাৎ এই বিষয়গুলো যেগুলো সংস্কারের কথা আসতেছে, এইগুলোকে সংস্কার দরকার, যাতে একটা ডেমোক্রেটিক ওয়েতে একটা আপনি গভর্নমেন্ট হলেন, নির্বাচিত হয়ে আসলেন, পরবর্তী পর্যায়ে যে আপনি স্বেচ্ছাচার হবেন না, এটার গ্যারান্টি ক্লজগুলো যেটা দরকার, সেই গ্যারান্টি ক্লজগুলোকে যদি ফিক্স আপ করা যায় তাহলে কিন্তু দেখা যাবে। তার মধ্যে অন্যতম যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক যে 31 দফার মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রতিটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এই যে এখানে তারপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার ভারসাম্য, এই সমস্ত বিষয়গুলোকে যদি আমি স্ট্রিক্টলি ফলো করি, যেমন অতীতেও দেখেন যত কিছুই হোক তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে কয়টা নির্বাচন হয়েছে দলীয় সরকার অধীনের চেয়ে বেটার হয়েছে, এটা তো সবাই বলছে, এক বাক্যে স্বীকার করে। কাজেই কিন্তু রাজনৈতিক দলের আসলে সদিচ্ছা ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে পদ্ধতি রয়েছে সেটি আসলে সঠিকভাবে কি আমরা বাস্তবায়ন করতে পারবো? শোনো, আমি যেটাকে সবসময় ডিফার করি যে শুধুমাত্র রাজনীতিবিদদের আপনার দোষ দিয়ে এটা থেকে পার পাওয়া যাবে না। একটা রাজনীতিবিদ যদি আজকে সেই সময় খায়রুল হকের মতো প্রধান বিচারপতি না থাকতো, তাহলে কি এটা আজকে সেই সময় রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হতো?
আমরা তো দেখছি যে পুলিশের দায়িত্ব উচ্চ দায়িত্বপ্রাপ্ত মানে পুলিশ কর্মকর্তা নির্বাচনের পরে বলছে আওয়ামী লীগ কি আওয়ামী লীগের ক্ষমতা আনছে নাকি আমরা আনছি। অর্থাৎ এই যে এই ধরনের প্রাতিষ্ঠানিক যারা দায়িত্বে থাকেন তারা যদি যার যার দায়িত্ব সীমাটা যদি অতিক্রম না করে এবং অতিক্রম করলে তাকে আইনের আওতায় যেতে হবে, যদি এই বিষয়টা থাকে, জবাবদিহিতা থাকে যে আমি একটা অন্যায় করলে আমাকে জবাবদিহি করতে হবে, জবাবদিহি আমি যদি না করতে পারি তাহলে আমাকে সেটার জন্য ভুগতে হবে। অর্থাৎ একটা সরকার আমি 5 বছর চালালাম, আমি যদি ভালো করতে পারি তাহলে পরবর্তী নির্বাচনে পাবলিক আমাকে ভোট দিবে, আর যদি আমি ভালো না করতে পারি পরবর্তী পর্যায়ে পাবলিক আমাকে ভোট দিবে না। ওই যে ভোটটা, ওই ভোটটাই হলো যে নিরপেক্ষ ভোট, এবং নিরপেক্ষ ভোটের জন্যই ওইখানে গ্যারান্টি ক্লজটা হলো তত্ত্বাবধায়ক সরকার, যে কথাটা আমরা বারবার বলছি। দেখেন লাস্ট গভর্নমেন্টের আমলে আপনার এখানে বিভিন্ন জায়গায় আমি যে কথাটা বলছি যে এই পুলিশ কমিশনার বা এই আদার্স এদেরকে রেখেও আমি অনেকটা নির্বাচনকে আমি নিরপেক্ষ করতে পারবো যদি উপরে নিরপেক্ষ সরকারটা থাকে। এই দলীয় সরকার যদি ক্ষমতা ছেড়ে দেয়, নিরপেক্ষ সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে ওইসব ইচ্ছা করলেও একটা পুলিশের আইজি একটা কিছু করতে পারবে না। নির্বাচন কমিশন যেই হোক সেই ইচ্ছা করলেই এটা পরিবর্তন করতে পারবে না যদি ওই গভর্নমেন্টে সে না চায়। আর যদি গভর্নমেন্টের দিকে তাকে, গভর্নমেন্ট যখন যে থাকে ওই পরবর্তীতে সেই প্রধানমন্ত্রী হবে, সে তার আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, তার আন্ডারে বিচারমন্ত্রী হবে, তার কথা মতোই বিচার চলবে, তাই স্বাভাবিকভাবে ওর দিকেই তো সব তাকাবে। তো মূল বিষয়টা হলো ওইটা যে আমার এইগুলোকে, এই জন্যই তো তারা এগুলোকে ভেঙে দিছিল। এখন এগুলোকে রিভিল করে আমরা আস্তে আস্তে সংস্কার করে যে ভালোর দিকে যদি যেতে পারি তাহলে পরিবর্তন হবে। এখন আমাদের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের উপর ভর করে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব? শোনেন, একটা নির্ভর করে। এখন আপনার এখানে এই টোটাল প্রোগ্রামটা আপনি এখানে করতেছেন, আমার সাথে টক শো করতেছেন, ওইখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাইডে একজনের হাতে টোটাল রিমোটটা আছে। সে যদি ইচ্ছা করে তাহলে কিন্তু এখন আপনাকে না দেখা আমাকে দেখাইতে পারে, আমাদের দুইজনকে না দেখায় লাইটের দিকে সে দৃষ্টিটা নিয়ে যেতে পারে। তো কাজে ওইটাকে যদি আপনি আপনার নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে তো আপনি কিছু করতে পারবেন না। তো বিষয়টা এটা, যে একটা কথাটা আমি একটু আগেই বললাম, যে ইচ্ছা করলেই যদি যে আইন বানায় সে যদি আইন ভাঙতে পারে, তার যদি কিছুই না হয় তাহলে তো সে ভাঙবেই। আজকে বাংলাদেশে কিছুদিন আগে আপনাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে। এখনো আছে, যে কারণে মনে করেন, যে কারণে তো আমরা বলি যে একটা উপদেষ্টা, এই কজন উপদেষ্টার পক্ষে রাষ্ট্র ইচ্ছা করলেও তারা অনেক কিছু করতে পারবে না, কারণ সে তো অর্ডার দিল, যারা অর্ডারটা ক্যারি আউট করবে তারা তো তার কথা শুনছে না। কারণটা হলো এখানেই, যদি আজকে এখানে একটা নির্বাচিত সরকার থাকতো তাহলে কিন্তু বুঝতো যে না, তার এটা আমি না শুনলে আমার অসুবিধা আছে। আবার এরা জানে এর কয়দিন আছে, তার তো বেশি দিন নাই, সে কী করতে পারবে আমাকে। তো কাজেই সেই সব কিছুই আজকে এমন একটা অবস্থায় চলে গেছে যে ভয়, আগে যেমন অনেকে বাধ্য হয়ে করতো, আমরা বলছি না যে ভয়ের সংস্কৃতি চলে আসছে। ভয়, এই ভয় দিয়া মানে তাদেরকে মানে আটকায় রাখছে এবং সেগুলোকে তারা ফ্যাসিস্ট সেগুলোকে কার্যকর করার চেষ্টা করছে। কাজে ওইখান থেকে ভয়ের জায়গা থেকে তাদেরকে ফেয়ারলি কাজ করতে দিতে হবে, এবং ফেয়ারলি যদি কাজ না করে তাহলে জবাবদিহিতায় আনতে হবে, তাহলেই দেখবেন যে সেগুলোই হয়ে যাবে। আজকে আমরা ভারতের সমালোচনা করি, কিন্তু ভারতের আজকে নির্বাচন কমিশন বলেন, আজকে দেখেন ভোটটা হয়, ভোট হওয়ার পরে কতদিন তারা সেই ভোটটাকে রেখে দেয়, তারপরে কাউন্ট হয়। বাংলাদেশে এটা সম্ভব? বাংলাদেশে কয়েক ঘন্টা রাখলেই বলে যে ভোট পাল্টায় দিছে, এবং পাল্টানো হয়। যেমন 18 সালে আমি নির্বাচন করছি, 18 সালে ইভিএমে আমি নির্বাচন করছি। আমার নির্বাচনের রেজাল্ট তো সন্ধ্যা 7টা 8টা 9টার মধ্যে দিয়ে দেওয়ার কথা উচিত, ইভিএমে তো এত সময় লাগে না, কিন্তু আমার রেজাল্টটা দেওয়া হলো রাত্রে 1টার সময়। কি কারণে? অর্থাৎ যে পরিবর্তন করার জন্য। অর্থাৎ বিশ্বাস নাই, আস্থা নাই। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা নির্বাচন কমিশনের উপর সেরকম আস্থা কেন রাখতে পারি না? ওই যে বললাম যে নির্বাচন কমিশন তো স্বাধীনভাবে কাজ করতে পারে না, একটা অঙ্গ সংগঠন হয়ে যায় সরকারি দলের। যেহেতু সরকারি দলই নির্বাচনটা করে, তো কাজে দলের প্রধানমন্ত্রী যখন নিজের চেয়ারে বসে ওই লাল টেলিফোনে একটা টেলিফোন করে,
তোর ডিসি বলেন, এসপি বলেন বা নির্বাচন কমিশন বলেন, ওই রকম কারো মেরুদণ্ড নাই। বিগত সময় আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এবার যেহেতু প্রেক্ষাপট আলাদা, এবার নির্বাচন কমিশনের প্রতি আপনারা কতটা আস্থা রাখতে পারছেন? ইতিমধ্যে সিএসি যেমনটি বলেছে আগামী নির্বাচন ইভিএম এ নয় ব্যালটে হবে। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল সালাম, যে আলোচনায় আমরা ছিলাম, নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, আগামী নির্বাচনে ইভিএম এ নয় ব্যালটে হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, আমরা দেখলাম পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কমিশন গঠন হলো, এই কমিশনের প্রতি আপনারা কতটা আস্থা রাখতে পারছেন? আমরা কিন্তু ফ্রম দি ভেরি বিগিনিং কি এর আগের গত 15 বছর ধরে বলে আসতেছি আমরা, নির্বাচন কমিশন সবার সাথে আলোচনা করে সেটা একটা, কিন্তু আমরা বারবার জোর দিয়েছি নির্বাচনকালীন সরকার। যে কথাটা আমি একটু আগেও যেটা বললাম, যে নির্বাচনকালীন সরকার যদি নিরপেক্ষ থাকে, যেমন আজকের ডক্টর ইউনূস, তার টার্গেট নাই যে সামনে সে প্রধানমন্ত্রী হবে। যদি তার টার্গেট থাকতো, আজকে যদি ওই আসিফ নজরুল তার টার্গেট যদি থাকতো আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকবো, তাহলে না নির্বাচনটাকে তারা ম্যানিপুলেট করার জন্য তাদের চেষ্টা থাকতো। এখন তার ম্যানিপুলেট করার চেষ্টা থাকবে না, এটা হলো প্রধান। আর আরেকটা হলো যে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনে যারা আসবে, অন্তত আমরা তো সবাই শপথ নেই, তাই না? কিন্তু তাদের সেই শপথ তাদের পালন করার জন্য তারা যদি সেই মন মানসিকতার হয়, স্বাধীনভাবে কাজ করার মতো যদি তারা চেষ্টা করে, এই সরকার তো তাদেরকে এমন কিছু চাপাই দিবে না। কিন্তু আমি নিজের থেকেই যদি অপরাধে জড়িত হয়ে যাই, তাহলে তো স্বাভাবিকভাবে সেখানে অনেক রকম প্রশ্ন আসবেই। তবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কাজেই তারা সেইভাবে কাজ করবে, আমরা এটাই আশা করি। নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কিনা সেটিও কিন্তু রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। যেমনটি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসা না আসা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত। না শোনেন, আওয়ামী লীগ তো নিজেই চায় নেই গণতন্ত্র, ও তো গণতন্ত্রকে হত্যা করছে। আওয়ামী লীগ তো চায় নাই, যেটা এই বললাম তো, যে আপনাদের আলোচনায় তো আমরা বলছি বারবার, যে আমরা বলছি যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা বন্ধ করেন না। আওয়ামী লীগ বন্ধ করে দিছে, তো তাদের ট্র্যাপে তারা পড়ছে। এখন তো আগে আওয়ামী লীগের বিচার হইতে হবে, যে আজকে যে তারা যে গণতন্ত্র ধ্বংস করলো, তারা যে অর্থনীতি ধ্বংস করলো, এবং সেই ধ্বংসকে প্রলম্বিত করার জন্য শেষে এসে যে কয়েক হাজার জনগণ কি সেকে তারা হত্যা করলো, শহীদ করলো, আগে এই সমস্ত বিচার হইতে হবে। আজকে বিডিআরের ঘটনার বিচার হইতে হবে, আজকে শাপলা চত্বরের ঘটনার বিচার হইতে হবে, আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে যে শেষ করে দিছে, যে কারণে আজকে আধিপত্যবাদী শক্তি আজকে বলার মতো সাহস পায় যে তাদের বিজয়। কাজে এই সমস্ত অপরাধ যেটা করছে, এই অপরাধের কারণে আগে তো তাকে বিচারের মুখোমুখি হইতে হবে, তারপরে সে কোয়ালিফাই করবে কি না বিচারে নির্বাচনের জন্য সে তো পরের ব্যাপার, এটা তো আমরা বলছি না। এমনটি কিন্তু আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও শুনেছি যে আগে আওয়ামী লীগের বিচার পরে নির্বাচন। জাতীয় নাগরিক কমিটির এমন দাবি প্রসঙ্গে কি বলবেন? না, এটা তো বললাম, এটা জাতীয় দাবি, তার পথ তো সে বন্ধ। আপনি কি এখন চাইলেই শেখ হাসিনাকে আপনি নির্বাচনে আনতে পারবেন? আজকে ওবায়দুল কাদেরকে আপনি নির্বাচনের সুযোগ দিতে পারবেন? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল যে কামাল সাহেব, তাদের নির্বাচনের সুযোগ দিতে পারবেন? আওয়ামী লীগ যে অপরাধটা করছে আওয়ামী লীগের নামে, সেই অপরাধের বিচার হইতে হবে না আগে? সে অপরাধের বিচার হোক, তারপরে দেখা যাবে যে সে যদি কোয়ালিফাই করে যে না তার অপরাধ হয় নাই। আর যদি অপরাধী তো নির্বাচন করতে পারে না, এটা তো তাদের কথাই, তাই না? তারা তো যেভাবে নিজেরা সাজায়া মামলা দিছে বেগম খালেদা জির বিরুদ্ধে, সাজায়া মামলা দিছে তারেক রহমানের বিরুদ্ধে, সাজায়া মামলা দিছে আমাদের অসংখ্য নেতা কর্মীদের বিরুদ্ধে, যাতে নির্বাচনে বিএনপি না যেতে পারে। তারপরেও বিএনপি নির্বাচনে যা সেই নির্বাচনও করতে দেয় না। কিন্তু প্রশ্ন হলো, বিচার প্রক্রিয়া যদি দীর্ঘায়িত হয় আপনারা অপেক্ষা করবেন কি? না, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলেই তো তখন অন্য কিছু থাকে। আমরা তো চাই যে যেহেতু গঠন করা হয়েছে,
কি বলে তাদেরকে কমিশন প্লাস আগের আওয়ামী লীগ আমলে যে সমস্ত বিচারে আন্তর্জাতিক অপরাধের সেই সমস্ত মামলায় তাদেরকে বিচার হবে। বিচারটা কোনোভাবে আমরা তো চাই বিচারটা তাড়াতাড়ি করা হোক। ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে বিএনপি কি চ্যালেঞ্জ হিসেবে দেখছে? মোটেও না। আপনারা জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান একদম ভেরি বিগিনিং 5ই আগস্টের পরে যখন এরকম একটা কানাঘুষা ছিল, তিনি বলছে আমি ওয়েলকাম করি, কারণ বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক ধারাটা যদি অব্যাহত থাকে সেখানে যে কেউ দল করতে পারে, তাতে অসুবিধা কি আছে। কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে যেরকম আওয়ামী লীগ দলীয়করণ করেছিল সেই রকম মনোভাব নিয়ে যদি কেউ করে তাহলে সেটা দোষের। কিন্তু আমরা তো ওয়েলকাম করি, নতুন দল হোক, অসুবিধা কি আছে। সুস্থ রাজনীতির যে ধারার কথা বলছিলেন, সেই ধারা থেকে বাংলাদেশ এই মুহূর্তে কতটা দূরে? আমরা তো বিগত সময় যেমনটি দেখেছি যে গণতন্ত্রের মোড়কে যাত্রা হয়ে রাজনৈতিক দলগুলো আসলে স্বৈরাচার হয়ে ওঠে। ওই যে বললাম, যদি আপনি যদি ওই বিচারের ব্যবস্থাটা রাখেন, জবাবদিহিতা রাখেন, আইনের শাসনটা যদি এস্টাবলিশ করতে পারেন, তাহলে এটা থাকবে না। অর্থাৎ যে আইন ভাঙবে তাকে আইনের আওতায় যেতে হবে, তাকে বিচারের মুখোমুখি হইতে হবে। আমি দল করি, আমি রাজনীতির দল করছি, আমি ক্ষমতায় আসছি, আমি যদি জনগণের কল্যাণে কিছু না করতে পারি, জনগণ আবার আমাকে ভোট দিবে না, এবং আমি অপরাধ করলে আমাকে অপরাধের পানিশমেন্ট পাইতে হবে। এই দুইটা যদি কনফার্ম করতে পারি তাহলেই তো হয়ে যায়। আপনি নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বলে দাবি করেছে নরেন্দ্র মোদী। আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময় দেখছি ভারতীয় মিডিয়া নানা ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র, উস্কানি। এই যে গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের এমন আচরণকে বিএনপি কিভাবে দেখে? এটা তো অলওয়েজ আমরা প্রটেস্ট করে আসছি, এবং এটা তো আমরা যে একটু আগে আমি যে কথাটা বললাম যে ভারতও চেয়েছে এবং আওয়ামী লীগও চাইছে যে আওয়ামী লীগ তো এই দেশের জনগণের ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করে নাই, সে প্রতিবেশী রাষ্ট্রের ভারতের সহযোগিতায় সেইখানে রাষ্ট্র ক্ষমতায় ছিল। যেমন কেন তারা রেখেছিল? যাতে বাংলাদেশটাকে একটা বাজার হিসেবে তারা ব্যবহার করতে পারে। বাংলাদেশে যে সুযোগ সুবিধা তারা নিয়েছে সেই অনুপাতে আমরা কিছুই পাইনি। তাই কাজে স্বাভাবিকভাবে তাদের অনুগত একটা সরকার যখন ক্ষমতায় নাই, সবচেয়ে বেশি কষ্ট তো তারাই পাইছে, এবং বাংলাদেশে আমরা দুঃখিত, বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ ধর্মগতভাবে গোত্রগতভাবে বাংলাদেশে এত মিলেমিশে আছে। আপনারা দেখেন না, আপনি একটা মিডিয়ার কর্মী, আপনি বলে যে সারা বাংলাদেশে তারা যেটা দেখাইতে চাচ্ছে ভারতের মিডিয়াতে, বাংলাদেশে কোথাও এরকম একটা অবস্থা আছে, অ্যাবনর্মাল সিচুয়েশন কোথাও নাই। বরঞ্চ এইবার দেখেন, এইবার যে দুর্গাপূজা হইল, এই দুর্গাপূজা আমরা তো সরকারে নাই, কিন্তু তারপরে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে কি বলছে, দুর্গাপূজার মণ্ডপগুলোকে পাহারা দিতে হবে। আজকে পুলিশ থাকুক না থাকুক, অর্থাৎ সোশ্যালি যে অবস্থাটা, এইবার তারা যে পূজা যত সুন্দরভাবে পালন করছে এর আগে কখনো করতে পারে নাই, কিন্তু এটাকে তারা রাজনৈতিক মোড়কে নেওয়ার জন্য আজকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ায় একটা এখানে রায়ট লাগানোর জন্য তারা চেষ্টা করতেছে। ভারত তার নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্যই তো সে আওয়ামী লীগ তার এজেন্সি ছিল। কাজে সে এজেন্ট যেহেতু নাই, এই কারণে ভারতের এজেন্ডা, এটা তো অন্য কারো এজেন্ডা না, ভারতের এজেন্ডাই ভারত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। যেমনটি শোনা যাচ্ছে যে দিল্লি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। এটা তো তাদের মগের মুল্লুক না, বা তাদের অনুগত, মানে তাদের কোনো একটা স্টেট না এটা, যে তারা ইচ্ছা করলে এখানে বসায় দিবে। তারা মনে করতে পারে, কারণ আমরা তো দেখছি যে শেখ হাসিনাকে অনেকে সেই সময় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছে। অর্থাৎ তাদের আচার আচরণে তারা যে বাংলাদেশকে তাদের একটা নিজস্ব মনে করে, সেটা তাদের কথাবার্তায়, এই যে মোদী সাহেবের এই কথা আজকে নতুন কথা না। বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার ব্যক্তিগত অভিমত কি মোদীর এই বক্তব্যের প্রসঙ্গে? অবশ্যই এটা ধিক্কার জানাই আমি, এবং এটা তো কোনোভাবে এটা মানে জাতীয় আন্তর্জাতিক সমস্ত কিছু শিষ্টাচার সে লঙ্ঘন করেছে। এবং এই কারণে জাতিসংঘের কাছে এই সরকারকে বলবো যে তাদের নামে আজকে অবশ্যই নালিশ দেওয়া উচিত সেখানে, যে কেন তারা এবং শিষ্টাচার বহির্ভূত আজকে কাজ করতেছে, সব কিছুই করতেছে। আজকে যে তারা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতেছে স্পষ্ট যে আজকে
পরাজিত স্বৈরাচার তাদের এখানে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আজকে যেটা তারা করতেছে যে একসময় সীমান্তে সাধারণ একটা কৃষক গেলে তাকে গুলি করে মারা হয়েছে, কেউ যদি মারা করলে আবার বললো যে অবৈধভাবে যদি সীমান্ত অতিক্রম করে, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তো তাকে মারবেই। তা আজকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যখন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের, আরও যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা আজকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে গেল, কয়জনে মারছে তারা? এই জন্যই বলবো যে এই সরকারের আরও কঠোর হওয়া উচিত এবং এর ব্যাখ্যা চাওয়া উচিত আজকে ভারতীয় সরকারের কাছে, যে তারা কিভাবে সেখানে গেল এটা আমি জানতে চাই, এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কি করা হোক। দর্শক, এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।